রাজধানী দিল্লির ক্ষমতা বিজেপির হাতে তুলে দিল রাজধানীবাসী। বিজেপির জন্য নির্দ্বিধায় দিল্লি দখল এক বিরাট প্রাপ্তি, আর উল্টো দিকে ইন্ডিয়া ব্লকের জন্য, বিশেষ করে আপের জন্য বিরাট ধাক্কা। তবে বিগত 24 ঘন্টার উপর ধরে জাতীয় রাজনীতিতে বিজেপির দিল্লি দখল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চললেও আজ সন্ধ্যা থেকে আবার চর্চায় মণিপুর। পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার কি হবে মণিপুরে, সেদিকে নজর সবার। এদিকে দিল্লির ভোট নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। গতবারের তুলনায় আপ থেকে 40টি বেশি আসন ছিনিয়ে দিল্লি দখল করে বিজেপি। দলের মোট প্রাপ্ত ভোট 45.56%। অন্যদিকে আপ পেয়েছে 43.57% ভোট, অর্থাৎ মাত্র 2% ভোটের পার্থক্য। আর কংগ্রেস পেয়েছে 6.34% ভোট। তাই জানতে হয় বিজেপির এই বিরাট জয়ের পেছনে কারণ কি। দিল্লির রাজনীতিতে বর্তমানে কংগ্রেস ও বাম দলগুলো কতটা প্রাসঙ্গিক, বিজেপির দিল্লি দখলে কত বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট, আপ ও কংগ্রেস আলাদা লড়াই করা কতটা কাল হলো দু দলের জন্য। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি দখলের পর বিজেপির বিজয় রথ কি বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে? ইন্ডিয়া জোট কি পারবে বিজেপির বিজয় রথ থামাতে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দিল্লি নির্বাচনী বিশ্লেষণ নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন সাংবাদিক মণিময় রায় এবং শিক্ষাবিদ গৌতম মজুমদার। নমস্কার, দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, প্রথমে আপনার কাছে আসি। 27 বছর পর দিল্লি কিভাবে পদ্ম ফোটালো? আম আদমি পার্টির এই শোচনীয় হারের কারণ কি বলে মনে করছেন, কি দেখছেন? 27 বছর পর বিজেপির ফিরে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক রাজনৈতিক ক্ষেত্রে। আর এটা নিয়ে আলোচনা করতে গেলে আজকে যে বিজেপি ফিরে এলো তার পেছন দিকে আমরা একটু যদি আলোচনা না হয় তাহলে ঠিক বোঝা যায় না। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব একটা ধারা, একটা বিচারধারা নিয়ে চলে। সেই কংগ্রেস ঘরানাই হোক, বাম ঘরানাই হোক বা বিজেপি ঘরানাই হোক, যে বিচারধারাটা চলে, আবার কখনো কখনো যে বিভিন্ন সময় দেখা যায় প্রত্যেকটা জিনিস একটা সৃষ্টি হয়, সৃষ্টি হলে তার একটা ধ্বংস হয়। আচ্ছা, এই সৃষ্টির মূলেও মনে হয় দুটো জিনিস থাকে। কখনো সত্য থেকে সৃষ্টি হয়, কখনো একটা মিথ্যা থেকে সৃষ্টি হয়। ওই সৃষ্টিটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে, আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে। আর একটু পেছনে যদি আমরা যাই, যে বিশেষ করে মানে ইউপিএ সেকেন্ড যখন এলো, ফার্স্ট যখন এলো, সেকেন্ড যখন এলো, এটা করাপশনের, সারা ভারতবর্ষে এটা করাপশনের প্রচন্ড বাতাবরণ, বিশেষ করে দ্বিতীয় ইউপিএ 2 কোটি কোটি শুধু ঘোটালা 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 সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে, বিভিন্ন ইয়েতে। তখন 2009 থেকে 2014 এটা শুরু হয়েছে। আস্তে আস্তে এটা 11-12 দিকে ধীরে ধীরে চলছে। তখন একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে মূল লিড করেছিল আন্না হাজারে। এটা সামাজিক কাঠামো তৈরি করেছে এবং ভারতবর্ষের আপামর সাধারণ জনগণ, ইন্টেলেকচুয়াল সেল যেটাকে আমরা যদি বলি, ওই ধরনের একটা শ্রেণীর লোক কিন্তু আন্না হাজারের আওয়াজে সবাই বেরিয়ে এসেছিল। এই বেরিয়ে আসার সময় তখন বিভিন্ন রকমের, যেটা আমরা যদি বলি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা আজকের সবচেয়ে বিশেষ আলোচনা, সারা ভারতবর্ষ না শুধু সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, যে কেজরিওয়াল এমন একটা হাইলাইটে ছিল জাস্ট গতকালকে রেজাল্টের আগ পর্যন্ত। উনি কিন্তু আন্না হাজারের আন্দোলনের একটা ফসল একদম, এবং সেই ফসলটা উনি এমনভাবে ইউজ করেছেন। তখন ভারতবর্ষের বহু লোক, তখনও আমরা এগুলো আলোচনায় দেখতাম, টিভিতে প্রায় দীর্ঘকাল অনশন চলেছে, মানে একটা বিশাল ভারতবর্ষে একটা নাড়া পড়েছিল। এবং ওনারা সারা ভারতবর্ষে একটা ওই আন্দোলনের সময়, অনশনের সময় একটা ডেট রেখেছিল, যেন সারা ভারতবাসী যে যেখানে আছে ঘর থেকে বসে
অনশন করে ওই করাপশনের বিরুদ্ধে। এবং আমার জানা মতো অনেকের সঙ্গে তখন আমরা আলোচনা করি, অনেকে কিন্তু ঘরের মধ্যে ওই দিন ওদের সঙ্গে সাপোর্টে ছিল এবং অনশন করেছে। কেউ কারোর সঙ্গে এটা গুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কতগুলো কাজ অ্যাকশন হয়েছিল, কারণ মানুষ চাইছিল একটা সুন্দর রাজনৈতিক পরিবর্তন যেন ভারতবর্ষ হয়। আচ্ছা, মানে এটা তখনকার প্রেক্ষাপটে বলছি, এবং তখনকার প্রেক্ষাপটে কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেটা রান্না হাজারের সঙ্গে যে ভারতীয় বিভিন্ন লোকগুলো যেমন কুমার বিশ্বাস এখন রয়েছে বা আরো অনেকগুলো নাম রয়েছে যারা ওনাদের সঙ্গে ছিলেন। তখন কি হয়েছে, যখন এই আন্দোলনের শুরুতে, যেটা কালকে আমরা আন্না হাজারের কিছু বক্তব্য শুনেছি, কুমার বিশ্বাসের কিছু বক্তব্য শুনেছি, উনি কিন্তু মানে আন্না হাজারে চাইনি যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হোক, রাজনৈতিক দল তৈরি হোক, আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক আন্দোলন থেকে সামাজিক পরিবর্তনটা, মানুষের মধ্যে রাজনৈতিক চিন্তাধারাটাকে বিকশিত করার জন্য এবং স্বচ্ছ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু যেন এসে এই রাজনীতিটা ধরে ভারতবর্ষ, এটার উপরে মেইন ফোকাস ছিল। কিন্তু একমাত্র কেজরিওয়াল এবং তার কিছু একটা গ্রুপ তৈরি করে উনি একটা পার্টি করেছেন, যেটা আমরা মানে এটা আপনি মানে আপের উত্থান কিভাবে এবং উত্থান হয়েছে একদম কেজরিওয়ালের উত্থানটা, ওই জন্য আমি বলছিলাম যে উনি যেসব বক্তব্য তখনও দিয়েছে বা আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা অনেক সময় ভেবেছি যে না একটা ভালো রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, হয়তো আগামী দিনে ভারতবর্ষকে নতুন একটা দিশা দেখাবে। কিন্তু আমরা প্রথম 5 বছর পর দেখলাম কি, ওই যেটা আমি প্রথমে বলেছি যে একটা সৃষ্টি হয় সত্য থেকে, একটা সৃষ্টি হয় মিথ্যা থেকে। ওনার সৃষ্টিটা আমার এখন যেটা দেখছি যে আসলে একটা মিথ্যা থেকে সৃষ্টি হয়েছে। কারণ উনি যেগুলো বলেছিলেন, সরকারে এলে এইভাবে চলতে হবে, মন্ত্রীরা গাড়ি ব্যবহার করতে পারবে না, সিকিউরিটি ওইভাবে হবে না, আমি জননেতা থাকবো, আমার বাড়ি এমন থাকবে, ঘর এমন থাকবে, আমি কেন সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীর থেকে উনি মুখ্যমন্ত্রী হিসেবে সবচাইতে এমন একটা, যেমন বাড়ি নিয়ে প্রচুর কেলেঙ্কারি, ওনার পর্দা নিয়ে পর্যন্ত বহু লেখালেখি হয়েছে, এবার বিভিন্ন কিছু। তার মানে কি, উনি যেটা বলে এসেছিলেন বাস্তবিক এটা সেটা করতে পারেননি। সুতরাং ওই ক্ষেত্রে বলবো কালকের যে ইলেকশনটা, এটা ভারতবর্ষের গণতন্ত্রের একটা জয় হয়েছে এবং মিথ্যা দিয়ে যে বেশি দিন থাকা যায় না, যেটা আমরা একটু আগে বলছি যে 27 বছর পরে কিন্তু বিজেপি এসেছে। ঠিক, বুঝেছি আমরা একটা পয়েন্ট বলছি যে 27 বছর পরে ও কেন এসেছে, কারণ সৃষ্টিটা সত্য থেকে। তো ওদেরকে বিশ্বাস করছে মানুষ, যার জন্য 27 বছর পরেও কিন্তু আবার এসে বিজেপি কিন্তু মানে জায়গায় দাঁড়িয়েছে। যে ক্ষেত্রে আমরা যদি আরেকটা পয়েন্ট যদি বলি, যেমন কংগ্রেস দুলিশাত হয়ে গেছে, একটা সিটও পায়নি, জিরো। তাহলে কংগ্রেসের সৃষ্টিকে আপনি মিথ্যা থেকে বলছেন? মিথ্যা থেকে বলছি, মানে কংগ্রেসের এত বছরের একটা প্রতিষ্ঠান 100 বছর ক্রস করে গেছে, এটা কিন্তু লজ্জা ভারতবর্ষের মানুষের, যে কংগ্রেসটাকে আমরা এত হাইলাইট করেছি, একটা দিল্লির মতো জায়গায় একটা সিট পেল না। ঠিক, পরপর 3 বছর একটা সিটও নেই কংগ্রেসের। মনিমা বাবু, এই যে এই বিষয়টাতে আপনি কতটুকু সহমত পোষণ করছেন না গৌতম বাবুর সাথে? আপনার কি মনে হয় পদ্ম ফোটার কারণটা? জিতেছে একটা দল আর একটা দল হারবে, এটা তো গণতন্ত্রের প্রধান কথা। এখন কথা হচ্ছে যে কেন হারলো, আপনার মূল প্রশ্নটা যেটা। আমার কয়েকটা বিষয় মনে হয়েছে। কেজরিওয়াল একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, এটা আছে, এবং এই অ্যান্টি ইনকামবেন্সির পরিপ্রেক্ষিতে এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি হলো কেন উনি 13তে যখন এলেন তখন কংগ্রেসের সাপোর্টে মিনিস্ট্রি করলেন, এরপরে এটা প্রেসিডেন্সিয়াল রুল হলো, এরপরে উনি আবার এলেন, ব্যাপক মেজরিটি নিয়ে এলেন, 67টা সিটে, এরপরে আবার এলেন 62খানা সিট নিয়ে এলেন। তাহলে কি হলো, বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? হ্যাঁ, কেন এই জায়গায় এসে দাঁড়ালো? গৌতম বাবুর সঙ্গে আমি একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে লোকটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে বা স্লোগান দিয়ে লড়াই করলেন, তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এলো, অভিযোগ প্রমাণ হয়নি এখনো, আমার ধারণা এটা হবেও না। আচ্ছা, কারণ ভারতবর্ষ এমন একটা জায়গা যে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ হয় না, ইনকোয়ারি হয়, কিছুদিন জেল টেলে থাকে, সব তামাদি হয়ে যায়। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে মানুষের ভেতরে একটা প্রশ্ন ছিল, তুমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, তুমি যে শিলা দীক্ষিতের বাড়িতে 10খানা এসি আছে,
এগুলি নিয়ে প্রশ্ন তুললে এখন তোমার বাড়িতে, তোমার বাড়ির যে জায়গাগুলিতে, এটা মুখ্যমন্ত্রীর বাড়ি তোমাকে ছেড়ে দেয়, তো এই ভাবমূর্তিরও একটা প্রশ্ন এসেছে। যেমন অভিযোগ যে শিশুদিয়া বা ওদের বিরুদ্ধে ঘুষের কথা উঠেছেন, নিয়েছেন কি নেননি এখনো প্রমাণ হয়নি। হ্যাঁ, হয়নি, কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটাই এসছে এটা তো ভয়ঙ্কর জাজমেন্ট। আমার ধারণা এটা আর হবে, কিছু হবে, এটা হবে না। কিন্তু ঘোটালা তো হয়েছে। এই যে জায়গাটা, এই যে ঘোটালা যে হয়েছে, এখান থেকে কিন্তু কেউ সরে যেতে পারবো না। কে করেছে, কে আসে বিষয়, এটা নিয়ে না তদন্ত হবে, শাস্তি হবে। ঘোটালা কিন্তু হয়েছে। এই যে ঘোটালাটা হলো, কেন হলো, এটা তো আপনার নাকের নিচেই হয়েছে। তাহলে আপনি কি করছিলেন? এই একটা, এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই দলটা একদম নির্বাচন ভিত্তিক হয়ে গিয়েছে। এটা হ্যাঁ, এটা মানে ভারতীয় জনতা পার্টিও তাই নির্বাচন ভিত্তিক হয়ে গিয়েছে, যেটা মানুষ চায়নি। বারবার চাই। আপনি বলছেন সারা বছর কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু নির্বাচনের কিছু না। আমি বলছি কি আপনারাও মনে পড়ে যাবে, দেখবেন যে কিন্তু এই যে আর সম্পূর্ণভাবে দলটা কেজরিওয়াল নির্ভর, সম্পূর্ণভাবে। আমি আপনার প্রশ্নের বাইরে আমি যাচ্ছি না। এবং দলটি সম্পূর্ণভাবে দিল্লি নির্ভর হয়ে গিয়েছে। আজকে একটা দেখবেন কিছু কিছু জায়গায় প্রশ্ন আসছে, কথা আসছে সোশ্যাল মিডিয়াতে, উনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন কেজরিওয়াল। এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ব্লান্ডার। যেমন ওই হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোমাটা ফেলেছিল আমেরিকা, সবচেয়ে বড় ব্লান্ডার, এটা হবে আরেকটা ব্লান্ডার। এটা পলিটিক্যাল ব্লান্ডার, জেনোসাইড হবে যদি হয়। আমি সোশ্যাল মিডিয়ার কথা সবটা ধরছি না। এখান থেকে এই কেজরিওয়াল বেরিয়ে আসতে পারেননি। আরেকটা বিষয় হচ্ছে, একটা টাইমে এই যে ওনার যে সমস্ত বিষয় সেকুলার চিন্তা ভাবনাটা থেকে অনেকটাই উনি সরে গিয়েছিলেন আমার ধারণা। সম্পূর্ণ যেটা বলছি, যারা শুনছেন তাদের বলি, আমি কিন্তু এটা একেবারে ব্যক্তিগত মতামত দিচ্ছি। যে কি করে সরে এসেছিলেন, একটা সময়ে উনি মানে নিজের বাড়িটাকে স্থানীয় মানুষ, দিল্লির মানুষ, আমি নিজের চোখেও দেখেছি, কেজরিওয়াল বলতে অজ্ঞান হয়ে যেতেন 14, 15, 16, 18, 19 এরকম। উনি ওর বাড়িটাকে কেউ কেউ মন্দির ভাবত, উনি এই মন্দিরটাকে দোকান বানিয়ে দিলেন। আচ্ছা, এটা মানুষ পছন্দ করেনি, মন্দিরটাকে দোকান বানিয়ে দিয়েছেন একবার। এছাড়া কিছু লোক যারা প্রথম দিকে কেজরিওয়ালের দলটা আপকে গঠন করেছিল, তারা দল ছেড়েছেন। কিছু মানুষকে উনি তাড়িয়েছেন, মানে দল থেকে বেছে বেছে, যারা এবং যারা সংগঠনটা করত, এই তাদের মানে এই একটা সমস্যা তৈরি হয়েছে। ইন অ্যাডিশন, যার সঙ্গে উনি লড়াইটা করছেন, কংগ্রেস যে পেছনে যে গেছে আজকে থেকে না, কিন্তু কংগ্রেস, বিজেপি কিন্তু রাইট ফ্রম দ্য বিগিনিং, বিজেপি কিন্তু দিল্লিতে যথেষ্ট শক্তিশালী। একদম 83-84 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 2খানা সিট একটা দিল্লির, মনে আছে, লালকৃষ্ণ আদবানি। তো এখন আর এর পরেরটা আসুন 24-এর সাথে সাথ। হ্যাঁ হ্যাঁ, না না, শুধু 24-এ না, 19-এ সাথে সাথ দিল্লিতে বিজেপির যে এই পলিটিক্সটাকে স্থানীয় মানুষ বলে ডমিনেন্স পলিটিক্স। সেখানে মানে আপের পক্ষে এই যে মানে 22 জন বিধায়ক ধরে রাখা কতটা সম্ভব হবে, কারণ এদের যে এই মানে পলিটিক্যাল যে বেস, এই বেসটা সাধারণভাবে এই ক্ষমতায় থাকার পরিপ্রেক্ষিতে নষ্ট হয়ে গিয়েছিল। আপনি চিন্তা করুন ক্ষমতাটা কোন জায়গায়, যখন অ্যারেস্ট হয়ে গেলেন, সিসোদিয়া পদত্যাগ করলেন উপমুখ্যমন্ত্রী হিসেবে, অ্যারেস্ট হওয়ার পরে কেজরিওয়াল পদত্যাগ করলেন না, জেল থেকে উনি বসে প্রশাসন চালানোর চেষ্টা করলেন। ভারতের ডেমোক্রেসিতে শুধু না, ফেডারেল ব্যবস্থাতে যেটা অসম্ভব, হতেই পারে না। এছাড়া আরো কতগুলি বিষয় আছে, এর ভেতরে একটা অন্যতম হচ্ছে যেটা আপনাকে বললাম, যে উনি পদত্যাগটা করলেন বেল পাওয়ার পরে। রাজনীতিতে বেল, আইনে বেল পাওয়াটাই স্বাভাবিক, না পাওয়াটাই অস্বাভাবিক। এই সময় মতো মুখ্যমন্ত্রিত্বটা না ছাড়া, উনি যে ছেড়ে দিতেন, না ছাড়ার বিষয়টা এটা স্থানীয় মানুষের কাছে গেল না, মেনে নিল না। আর 20 জন বিধায়ককে, বিজয়ী বিধায়ককে উনি এবার টিকিট দিলেন না, এটা একটা বিষয়।
ইন্ডিয়া এটা একটা অন্তর্কন্দলের একটা চিত্র প্রকাশ করছে। এটা আমরা স্বাভাবিক ধরে নেই, আমরা তো আর কোনো মিটিং এ থাকি না। এটা হচ্ছে আমাদের মানে যদি আমরা নাটশেল বলি, ইন্ডিয়া জোট সম্পর্কে ব্যাপক রকমের উদাসীন ভাব ওনার, না হলে ইন্ডিয়া জোট সম্পর্কে ভীষণ রকমের উদাসীন, না হলে হরিয়ানাতে ইন্ডিয়া করবে, যদিও ইন্ডিয়া জোটটা হয়েছিল প্র্যাকটিক্যালি মানে পার্লামেন্ট ইলেকশন, লোকসভা ভোটকে সামনে রেখে। তারপরে সাংগঠনিক দিক থেকে দল চালানোর ক্ষেত্রে ওনার একেবারে উদাসীন হয়ে গেছিলেন, শুধুমাত্র প্রশাসন নির্ভর করে ফেলেছিলেন, সমস্ত সরকারি ক্ষমতায় থেকে সব করে নেব এই যে বিষয়গুলি। কিছু কিছু কাজ তো ওনার ভালো আছে, যেমন ওই যে পাড়ায় পাড়ায় যে এই যে হেলথের সার্ভিস, স্কুল, গভর্নমেন্ট স্কুলগুলিকে ডেভেলপ করা, এগুলি খুব ভালো ভালো কাজ। বা সেই যে ফ্রিবিজের রাজনীতি এখন যেটা চলছে, এবং ফ্রিবিজের রাজনীতি তো সবাই ওনারই আনা, এখন এই জায়গায় মানে দলটাকে এমন জায়গায় নিয়ে গেছেন এবং গুরুত্বপূর্ণ মানুষকে এইভাবে বার করে দিয়েছেন। যোগেন্দ্র যাদব ওনার প্রথম দিন থেকে ওনার সঙ্গে বার করে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলি তার সামনে ছিল। আর হচ্ছে ওই যে আমি যেটা সেকুলারিজমের বিষয়টা বললাম, সবাই একটা টাইমে ওনাকে 20 পর্যন্ত মুসলিমদের ভোটার একটা বড় চাঙ্ক উনি পেতেন, কিন্তু কোভিডের সময় তবলিগি মসজিদ নিয়ে উনি কিছু করলেন না। তাদের বিরুদ্ধে যখন অভিযোগগুলি উঠলো, প্রমাণ হলো না, এখানেই নাকি কোভিডের আস্তানা গেড়েছে ইত্যাদিতে, আপনি মনে করে দেখুন। দিল্লির দাঙ্গার সময় উনি মুসলিমদের পাশে দাঁড়ালেন না। তারপরে ওই যে আপনার রোহিঙ্গাদের সম্পর্কে যখন সবাই বলছে, তাই উনি অনেক বেশি অ্যান্টি রোহিঙ্গা এবং অ্যান্টি জাতীয়তাবাদী হয়ে গেলেন হঠাৎ করে। এবং তারপরে এই যে শুধুমাত্র ওই হিন্দু ভোটটা ভাগ করে নিয়ে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আরেকটা যেটা উনি মানে যেটা সাংঘাতিক রকমের চেষ্টা করেছেন, যেটা পারলেন না, সেটা হচ্ছে যে এই মুসলিম ভোট বা ইত্যাদি বিষয়তে সিএ এর সময়ে যে মানে ব্যাপক রাষ্ট্রটা তার হাতে থাকার কথা ছিল, তিনি এটা করলেন না, চুপ করে গেলেন। চুপ করে গিয়ে পরিস্থিতি বিচার করার চেষ্টা করলেন। আইএফএস অফিসার মতো র্যাঙ্কের অফিসার তো খুব পড়াশুনো জানা মানুষ, মাথাটা খুব দ্রুত গতিতে চলে। এই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে, লাস্ট বাজেটে যে 12 লক্ষ টাকা যে ট্যাক্স ফ্রি, মধ্যবিত্তদের যে ট্যাক্স ফ্রি, এটা কেজরিওয়ালের পক্ষে যায়নি। এটা মধ্যবিত্তরা মানে যথেষ্ট উৎসাহিত হয়েছেন। পরবর্তী সময় কি হবে সে আলাদা, ঠিক আমরা সেটা আমরা এই ব্যাপারটা একটু আলাদা করে আমরা আলোচনা করব, বাজেট এবার কতটা প্রভাবিত করলো দিল্লি ভোটকে। কিন্তু আমি আসবো আপনার কাছে আবার। মনিবাবু, এই গৌতমবাবু, এখানে এই যে হারের জন্য, দিল্লি হারের জন্য কংগ্রেস এবং আপের দূরত্বটা আপের জন্য কতটা মানে বড় কাল হলো? কারণ কংগ্রেস খুব একটা বেশি পাওয়ার কিছু ছিল না, এটা স্বাভাবিক, কিন্তু এই যে দূরত্ব বা তাদের যে লোকসভা ভোটের সময় ইন্ডিয়া মঞ্চকে সামনে রেখে মানুষ এক হতে দেখা, এবং তারপর এই দূরত্ব একে অপরের বিরুদ্ধে কথা বলা এবং নির্বাচনে আলাদা লড়াই করা, সেটা কতটা কাল হলো? ওই যে বললাম যে মানুষ তো, ভারতবর্ষের মানুষ কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ, রাজনৈতিকভাবে বিচক্ষণ, এবং ওনারা ওই জায়গাগুলো দেখেছেন। যেমন কিছুদিন আগে লোকসভা গেল, লোকসভাতে এনডিএর সঙ্গে একসঙ্গে চললো, এই ইয়ের সঙ্গে মানে আমাদের কংগ্রেসের সঙ্গে একসঙ্গে জোট করে ওরা ইন্ডিয়া মঞ্চ করলো। আবার যেই মাত্র রাজ্যের ভোট এলো, আবার একজনের সঙ্গে একজন। তার মানে কি, সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ আজকে দীর্ঘ 10-15 বছরে অনেকগুলো অ্যানালাইসিস কিন্তু চেঞ্জ করে দিয়েছে। যেমন একটু আগে মনিমাদা বলছিলেন যে অ্যান্টি ইনকামবেন্সি, আজকালকার রাজনীতিতে মানে এই গত 10 বছরের আমি যা দেখছি, এখন কিন্তু এই শব্দগুলো আসে না। এখন সম্পূর্ণরূপে রাজনীতিটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগের অ্যানালাইসিস যেমন মানে বিভিন্ন সময় আমরা দেখেছি, লোকসভার ইলেকশনও দেখেছি, কোথায় প্রত্যেকটা চ্যানেল দেখিয়েছিল যে এনডিএ বিপুল ভোটে জয়ী হবে, কিন্তু দেখা গেল 240 আটকে গেল। এই যে বিষয়গুলো মানে কি, এখন কোনো অ্যানালাইসিস কিন্তু কাজ করছে না। আচ্ছা, তাহলে অ্যানালাইসিসটা কেন কাজ করছে না? কারণ অ্যানালাইসিসটা কাজ করছে না কারণ মানুষের ভেতরে কিন্তু অন্য ফ্লো হচ্ছে, যেটা মানুষ এখন মেনে নিতে পারছে না। যে 2 দিন আগে তুমি ইন্ডিয়া জোট করেছো, আবার এখন নেই। মানে সুবিধাবাদী পলিটিশিয়ান হয়ে গেছে সব, বিভিন্ন দলগুলো একটা নির্দিষ্ট সুবিধাবাদী। আজকে 240 যাওয়ার পরেও কিন্তু ভারতবর্ষের
মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবার সেই ফর্মে এসে গেছে, কারণ ওনাকে মানুষ বিশ্বাস করছে। আচ্ছা, তার মানে 1 বছরের মধ্যে ওনার বিশ্বাসযোগ্যতা একটা প্রোপাগান্ডার মাধ্যমে লোকসভার ইলেকশনটা হয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ বুঝে গেছে এটা দিয়ে কাজ হবে না। আজকে আমরা বুলেট ট্রেনের স্বপ্ন দেখছি, আমরা বন্দে ভারতের স্বপ্ন দেখছি, আমরা বিভিন্ন রকমের কাশ্মীরের যে রেলটা, যেটা সারা পৃথিবী এখন দেখে আছে, মানে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ। বা আমরা যদি ত্রিপুরাতেও দেখি, আজকে 4-5 বছর আমরা ত্রিপুরার মানুষ যেভাবে বিভিন্ন জায়গায় মানে সেই নর্থের থেকে সাউথ পর্যন্ত আমরা খুব ফ্লোতে যাচ্ছি, তাহলে এই যে উন্নয়নটা কিন্তু চোখের সামনে দেখছি। আগে আমরা আন্দোলন দেখতাম। তাহলে এখানে মানে কি, মানে আলটিমেটলি মোদি ফ্যাক্টর কাজ করেছে, মোদির বিশ্বাস কাজ করেছে, এখানে আপনি বলছেন বেশি। পাশাপাশি যে পার্টির যে একটা দলীয় যে সিদ্ধান্ত, এটা যে বিচারধারা নিয়ে চলছে, বিচারধারা কিন্তু আজকে আমি যেটা দেখছি যে বর্তমান যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু কোনো বিচারধারার সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেনি। আচ্ছা, প্রয়োজনে আমার রাজ্য থাকবে না, আমরা জিতবো না, ওরা কিন্তু বাস। আরেকটা জিনিস যেটা সবচেয়ে দেখা যায়, অন্য কেউ কিন্তু শিক্ষা নেয় না। আচ্ছা, এই 1 বছরের মধ্যে লোকসভার বিধানসভার এই যে ফাঁকগুলোতে আমরা মহারাষ্ট্র দেখলাম, হরিয়ানা দেখলাম, বিভিন্ন রাজ্যগুলোতে দেখলাম, ওনারা কিন্তু শিক্ষা নিয়েছে। শিক্ষা নিয়ে তাদের পলিসিগত পরিবর্তন করেছে, যেটা না কংগ্রেস করেছে, না আপ পার্টি করেছে, বা অন্যান্য যেসব দলগুলো, ওরা ওই একটা জায়গাতে রয়েছে, মানে বিরোধী দলরা করতে পারছে এবং না। ওরা সবচেয়ে আরেকটা যেটা আমার কাছে যেটা মনে হয়, মানে মুসলমানদেরকে কিন্তু বিজেপি মুখী করার জন্য এই দলগুলো দায়ী, ইন্ডিয়া জোট দায়ী। আচ্ছা, এমন ভাবে নিজেদেরকে মানে মুসলমানের ফেভারের লোক প্রুভ করতে চাইছে। তার মানে ওই ফাঁদ, এটা পলিটিক্যাল গেম একটা। আমি যদি বলি যে আমাদের রাজনৈতিক যে বিচক্ষণতা, ওনারা যে ফাঁদ পেতেছেন, সে আমি যদি বিজেপি দলের কথাই বলি, ওরা যে পার্টিটা যে ফাঁদ পেতেছে, ওই ফাঁদের সব দল পা দিয়ে দিয়েছে। ওরা এমন ভাবে শো করছে যে আমরা একমাত্র মুসলমানের জন্য আমরা কাজ করছি। এতে করে কি হচ্ছে, এবার ওই দিনও একটা অ্যানালাইসিসে আপনারা হয়তো দেখেছেন, তিনটা সিট, একটা সিটের মধ্যে 40% মুসলমান রয়েছে, সেই সিটটা কিন্তু বিজেপি পেয়েছে। আরো 2টো সিট রয়েছে, মানে 20-25% মুসলমান ভোট, এগুলো কিন্তু বিজেপি জিতে গেছে। তাহলে কি করে? তার মানে কি বিজেপি, মানে মুসলমানরাও বিজেপিকে এখন ফেভার করছে। কেন ফেভার করছে? মুসলমান খারাপ না, মুসলমানকে খারাপ দেখানো হচ্ছে, এটাও পলিটিক্যাল একটা গেইন, মানে গেইন নেওয়ার জন্য এই কাজটা করছে। 2%, 5% উগ্রপন্থাই বলি, মূলাবাদ বলি, এগুলো 2%, 3% সব। এখানে আরেকটা স্ট্যাটিস্টিক্স বলছে এখানে যে 2টো সিট এমন রয়েছে যেখানে আওয়াসুদ্দিন ওয়াসির ক্যান্ডিডেটরা 3য় পজিশনে চলে এসেছে, কংগ্রেস সেখানে 4র্থ পজিশনে চলে গেছে। ওইটাই বলছি। তার মানে কি বিজেপিকে মুসলমানরা এখন দিচ্ছে। মুসলমানরা কি দেখে দিচ্ছে? ওরা দিচ্ছে ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আজকে সারা পৃথিবীতে মানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে, এগুলো কিন্তু বিজেপি পার্টির একটা বিশাল একটা পাওনা। এবং সারা ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওদের বিচারধারার বাইরে ওরা একচুলো নড়তে রাজি নেই। ওকে, আমরা যদি একটু অন্য দিকটায় দেখি, এই যে ম্যানিফেস্টো, প্রতিশ্রুতি, 2020 সালে দিল্লি নির্বাচনের আগে মনিবাবু, ভারতীয় জনতা পার্টির যে ম্যানিফেস্টো ছিল বা আম আদমি পার্টির যে ম্যানিফেস্টো ছিল, তা কিন্তু এবার অনেকটা কাটছাট হয়ে এবারের নির্বাচনে কিন্তু অনেকটা কম ছিল। আমরা যদি এক নজর 2020 সালের ম্যানিফেস্টোগুলো আম আদমি পার্টির দেখি, কারণ বিজেপি যেহেতু ক্ষমতায় আসেনি, বিজেপি সেগুলো ফুলফিল করার ব্যাপার নয়। জনলোকপাল বিল, প্রতি ঘরে ঘরে রেশন বাড়িতে পৌঁছে দেওয়া, পলিউশন ফ্রি দিল্লি, 24 ঘন্টা পাইপ দিয়ে জল, নোংরা বা ডেব্রিস ফ্রি রাস্তা, আবর্জনা ফ্রি রাস্তা, যারা স্লাম ডুয়েলার্স, যারা বস্তিবাসী যারা, তাদের জন্য পাকা বাড়ি, বাস ফ্রি স্টুডেন্টসদের জন্যে, এবং প্রত্যেক বাড়িতে আন্ডারগ্রাউন্ড কেবল যাবে মাটির তলা দিয়ে, রাস্তা বিশ্বমানের রাস্তা, এবং লিগ্যাল প্রোটেকশন টু স্ট্রিট ভেন্ডার্স। এই যে প্রতিশ্রুতিগুলো ছিল, 10 পয়েন্ট গ্যারান্টি বলেছিল 2020-তে, এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতেও কি ব্যর্থ হয়েছে আম আদমি পার্টি? এবং সেটাও কি একটা কারণ? এখানে সবগুলো কিন্তু প্রতিশ্রুতি কিন্তু হয়নি। দিল্লি এখনো পলিউশন ফ্রি হয়নি, এখনো গার্বেজ ফ্রি হয়নি দিল্লি, বা এরকম আরো অনেক কিছু আছে যেগুলো করা সম্ভব হয়ে ওঠেনি বা করেনি সরকার। যেটাই হোক, এটাও একটা ফ্যাক্টর হতে পারে। কেন করে এই ম্যানিফেস্টো কেন থাকে? আপনি আপনার যতদিন আপনার অভিজ্ঞতা হয়েছে এই লাইনে না,
যেদিন থেকে আপনি ভোট দেন, ম্যানিফেস্টো তো অনেক কটা দেখেছেন, কে কোন সময় ম্যানিফেস্টোর দেখে কাজ করেছে বলুন তো? এটা কেন হয়? এটা শুধু লোভ দেখানোর জন্য, প্রভাবিত করার জন্য। এটা ওই যে আপনি বললেন না ফ্রি বিজের কথা, ওইটাই কেউ করতে পারবে না। এই যা যা করে এগুলো আমরা বুঝি, সবটাই বুঝি, এগুলি শুধু আমরা বোকা আছে কিছু মানুষ এগুলি দেখে। আসলে মানুষ একটা টাইমে একটা জায়গায়, রাজধানী দিল্লির যারা ভোটার, দিল্লির দেশ তাকিয়ে থাকে যাদের দিকে, তাদেরকেও কি এইভাবে বোকা বানানো যায়? আমার ধারণা হয় না, মনে হয় না। কারণ এই যে প্রায় 27 বছর ধরে বিজেপি নেই দিল্লিতে, ফলে ওনারা কেন্দ্রীয় শাসন করতে পারছেন না। ঘটনাটা অন্য রাজ্যে ওনারা জয় করেনি, ঘটনাটা তা না। সুতরাং ভারতবর্ষের মানুষ একটু তাকায় বাগায় না। এইসব এগুলি আমরা বলার জন্য বলি। আপনি বলুন তো, এই যে উপরাজ্যপাল এই যে ইয়েতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই আইনটা পাস করানো জরুরি হয়ে পড়লো কেন? কেন, কি দরকার ছিল? এমনি তো এটা তো প্রায় পুরোটাই ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ল অ্যান্ড অর্ডার থেকে আরম্ভ করে সব। দিল্লি ল অ্যান্ড অর্ডার কি পৃথিবীর 1 নম্বর? ঘটনাটা তো তা না, ঘটনাটা তো তা না। এই যে দাঙ্গাটা যে হলো, দাঙ্গা হওয়ার পরিপ্রেক্ষিতে কারা কারা অভিযুক্ত বেরিয়েছে এখন অবধি? আজ পর্যন্ত কেউ বেরিয়েছে? এই যে আপনার ইয়েতে বিভিন্ন জায়গায় যে অ্যারেস্টগুলি হয়ে রয়েছে, সুপ্রিম কোর্ট বলছে যে বেল হচ্ছে সাধারণ বিষয়, দিতেই হবে, এটা তার অধিকার, বেল না পাওয়াটাই অন্যায়। তারপরেও তো 15 মাস, আরে 8 বছর 7 বছর ধরে ধরে বিনা বিচারে আটক প্রচুর মানুষ। ঠিক দেখবে এটাকে। সুতরাং এইগুলি কি ম্যানিফেস্টোতে আছে? নেই তো। ম্যানিফেস্টোতে কি আছে যে আমি 500 টাকা করে ইয়ে করে দেবো, নাহলে গদিটা ছেড়ে দেবো, এই গ্যাস সিলিন্ডার? ম্যানিফেস্টোতে আছে। 300 ইউনিট বিনে পয়সায় দিব, দিতে না পারলে গদিটা ছেড়ে দেবো, আছে একটা লাইন? নেই, দেখবেন থাকবে না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে এই যে উপরাজ্যপালের সঙ্গে ইয়ের যেটা বোকা, এই যে গৌতমবাবু যেটা বললেন যে ট্র্যাপে পা দিয়ে দেওয়া, ঘটনাটা ঠিক। এই যে উপরাজ্যপাল ক্যাপিটাল টেরিটরি করে দেওয়ার পর উপরাজ্যপালের যে পাওয়ারটা বাড়িয়ে দিল, ওর সঙ্গে ঝগড়া করতে করতে কেজরিওয়াল তার সময় কাটিয়ে দিলেন, একদম কাটিয়ে দিলেন। এটা যে ট্র্যাপ, এটা তো রাজনীতিক যদি 100% রাজনীতিক হতেন তিনি করতেন না, এগুলি যেতেনই না এইসবের সাইড দিয়ে। আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গ, তো জ্যোতি বসুর মতো মানুষকে দেখেছি, তো খুব বেশি কথা বলতেন না, হ্যাঁ হুঁ না, ওকে আসতে বলেছি উনি এটা করে দেবেন, কারণ নামও বলতেন না কি, যে ও কি করবে, আসবে চা খেয়ে চলে যাবে, এই সমস্ত বিষয়টা। এই জায়গায় রাজনীতিটা একটা জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন আরেক জায়গায়। আপনাকে দেখতে হবে রাজ্য প্রশাসনের সঙ্গে, রাজ্যপালের সঙ্গে, উপরাজ্যপালের সঙ্গে আপনার যদি ঝামেলাটা হওয়ার পরে সাধারণ মানুষ ভুগছে কিনা, আপনাকে সামনে নির্বাচনে দিতে হবে। আপনি এমন একজনকে মুখ্যমন্ত্রী করে দিলেন যার কোনো অভিজ্ঞতাই নেই, ফলে তালগোল পাকিয়ে গেল সবটা। এই যে জায়গাটাতে এই সমস্ত ম্যানিফেস্টো অভিজ্ঞতা নেই, এই অভিজ্ঞতা নিয়ে তো পাঞ্জাবও জয় করে ফেললেন। না, পাঞ্জাব জয় করার পেছনেও আরো কারণ আছে। পাঞ্জাব জয় করার পেছনে অন্যতম কারণ হচ্ছে কংগ্রেসের অন্তর্কন্দল। কেমন? পাঞ্জাব জয় করার পেছনে অন্যতম কারণ হচ্ছে আপ আর কংগ্রেস আর আকালি দলের যে ইয়েটা, মানে ভোটটা, এই ভোটটা একেবারে টোটালি ভাগ হয়ে গিয়েছে। এই মুহূর্তে পাঞ্জাবের খবর নিয়ে দেখুন কি অবস্থা। এই যে এয়ার পলিউশন, আমি 2 বছর পরে আপনাদের সঙ্গে কথা বলবো এই জায়গাটাতে দাঁড়িয়ে। আজ থেকে আপনি কাউন্টডাউন শুরু করুন, 2 বছর পরে পারবে না করতে। আরেকটা নতুন ইস্যু আসবে, বটগাছের উপরে পাতাগুলি লাল হয়ে যাচ্ছে, কেন? অসম্ভব, মানুষের সাংঘাতিক অবস্থা খারাপ, এই নিয়ে একটা ইস্যু তুলে দেবে, আমরা এটার পেছনে দৌড়তে শুরু। এই যে বিষয়গুলি, এই যে জায়গাটাতে দাঁড়িয়ে ইলেকশনটাই জায়গায় আপনি চিন্তা করতে পারেন, একটা ক্যাপিটাল টেরিটরি আইন প্রণয়ন দিল্লিকে অনেক বেশি ডেভেলপ করার কথা চিন্তা করেই যদি করা হয়ে থাকে, তাহলে কি কি ডেভেলপ হলো? এই যে দলটা এতদিন রাজত্ব করে গেল, তাকে তো সরকার, মানে সাধারণ মানুষ সরিয়ে দিল যে তুমি কিছু করোনি বাবা, এখন যাও, হ্যাঁ এখন একটা নতুন দল আসুক। 27 বছর ওদের দেখিনি, এর আগে ছিল মদনলাল খুরানা থেকে আরম্ভ করে অনেক আমরা মুখ্যমন্ত্রী দেখেছি, সাহেব সিং বর্মা সহ অনেককে দেখেছি মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি, শিলা দীক্ষিত দেখেছি। আসলে দিল্লি ডেভেলপ করেছে শিলা দীক্ষিতের সময়, কেউ মানুক আর না মানুক, দিল্লি ডেভেলপ করেছে। কিন্তু এর পরবর্তী সময় শুধু কথা, আমি ইয়ে করেঙ্গে,
ও কর দেঙ্গে, বাস এই পর্যন্তই। কিন্তু কেউ চোখে দেখলো না। তবে এই যে স্কুলের কথা বলা হয়, এই না মহল্লা ক্লিনিক আমি নিজের চোখে দেখেছি। এটা হ্যাঁ মহল্লা সার্ভিস, এটা ঠিক আছে 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 মহিলাদের জন্য এটা কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু কজন মহিলা রাত বিরেতে দিল্লিতে বেরোতে পারে বাড়ি থেকে? এমন কথা হচ্ছে যে জায়গাটাতে আমরা আসার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে এই যে আন্না হাজারে কালকের মন্তব্য শোনার পরে আমার মনে হচ্ছে ভারতবর্ষে দুর্নীতি বোধহয় নেই, কোনো স্টেটে কোনো দুর্নীতি নেই, কিচ্ছু নেই। সুতরাং আন্না হাজারে এখন আর যন্তর মন্তর চেনেন না। যন্তর মন্তরে বসার জায়গা কতটুকু করে দিয়েছে জানেন? হার্ডলি 10 থেকে 12 স্কোয়ার ফিট, হার্ডলি। যন্তর মন্তরে যান কি পুরো জায়গাটাই তো মানে এজিটেশন এরিয়া, এখানে করতে পারবেন। কি অবস্থা করে দিছে জায়গাটাতে, আপনি ঢুকতেই পারবেন না প্র্যাকটিক্যালি। এই যে আন্না হাজারে চুপ করে গেলেন, আন্না হাজারে কেন মাঠে নামলেন না? এই যে এত বড় দুর্নীতি, যার ব্যাপক দুর্নীতি হয়েছে তো দিল্লির, আন্না হাজারে বসে রাখলেন কেন? কাকে সহায়তা করলেন? এই দুর্নীতির ব্যাপারটাতে এই যে অরবিন্দ কেজরিওয়াল এবং মনোজ সিসোদিয়া যেভাবে হারলেন, মনোজ সিসোদিয়া খুব অল্প 675 ভোটে হেরেছেন। এখন এদের হারটা কি মানে এটা অন্য ইঙ্গিত করছে যে মানুষ এখন যারা কারাপশনের সঙ্গে যুক্ত, যদিও প্রমাণিত হয়নি, আপনি মনিবাবু বারবার বলছিলেন যদিও প্রমাণিত হয়নি, কিন্তু কারাপশনের সঙ্গে যুক্ত থাকলে মানুষ মেনে নিচ্ছে না, এটা কি এখানে বসে এক্ষুনি মানে একদম পরিষ্কার মানুষ যেটা বোঝার এগুলো মানে না, মানে কারাপশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি নেই। আর আমরা ওই যেটা আমি প্রথম এটা কি শুধু আপের সঙ্গে হলো নাকি, মানে দেশব্যাপী না, এটা দেশব্যাপী এমন হবে যে কারাপশনের সঙ্গে কোনো রাজনৈতিক নেতা যদি যুক্ত থাকে? এখানে আরেকটা জায়গা, মানে বর্তমান যে জেনারেশন ম্যাক্সিমাম এখন আপডেট ছেলে মেয়েরা, বিশেষ করে ফেসবুক নিয়ে মানে ডিজিটালি আপডেট এবং এরা শিক্ষিত। এরা আমাদের আজকে থেকে আরো 30-40 বছর আগের যে মানসিকতা নিয়ে আমরা থাকতাম, এরা কিন্তু ওই জায়গাতে নেই। ওই জন্য ওরা এইসব করাপশন গুলোকে খুব বেশি কিন্তু চয়েস করছে না। আপনি যে কোনো জায়গায় দেখবেন কিছুদিন হয়তো করছে করাপশন, কেউ না কেউ করাপশন হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। ওই যেটা বলছে যে এখনো মানে আইনিভাবে এখনো প্রুভ হয়নি, এগুলো আগের কথা, কিন্তু মানে আইনিভাবে প্রুভ হয়নি, সুতরাং এটা ও এখনো সেই গিল্টি হিসেবে থাকবে না। এগুলো তো ধরেন কথার কথা, এগুলো আমরা 40-50 বছর আগে থেকেও শুনে এসেছি। প্র্যাকটিক্যালি এখন যেই মাত্র করাপশনটা সামনে এসে গেল, বিভিন্ন মিডিয়া এখন সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে এখন মিডিয়াগুলো। তো মিডিয়াগুলো যেমন আজকের যে ভারতবর্ষে যে আমরা যদি নরেন্দ্র মোদী সরকারকে ধরি, তেমন কিন্তু বড় মাপের কোনো কেলেঙ্কারি এখনো পর্যন্ত কেউ সই করতে পারছে না। যেভাবে এই কেলেঙ্কারি, আবগারি কেলেঙ্কারি গুলো মানে এসে গেছে, সামনে এসে গেছে, এগুলো কিন্তু আসছে না। বা বিভিন্ন রাজ্যে টুকটাক কেলেঙ্কারি মাঝে মাঝে হচ্ছে, যেখানে হচ্ছে সেখানে কিন্তু নিউ জেনারেশনের যে ভোটাররা, ওরা কিন্তু এগুলোকে সাইড করে দিচ্ছে। কারণ আগে প্রত্যাখ্যান করছে, সেই সব নেতৃত্ব প্রত্যাখ্যান করছে আগের থেকে। এখনকার মানে ভোটাররা বিশেষ করে অনেক বেশি সচেতন আমার কাছে মনে হয়, এবং ওরা ডেভেলপমেন্টের উপর বেশি জোর দিচ্ছে। ঠিক, ওকে। আমাদের অনুষ্ঠান তো অনেকটা সময় পেরিয়ে গেছে। দিল্লি হারের পর মনিবাবু ইন্ডিয়া জোটের কি ভবিষ্যৎ দেখছেন? আর তার সঙ্গে তার আগে একটু আমরা যেটা নিয়ে আলোচনা করিনি, যে বাজেটটা কতটা প্রভাব ফেললো। বাজেটের এই যে বলছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সচেতন মহল বলছে যে বাজেটের একটা বিরাট বড় প্রভাব পড়েছে এবং মধ্যবিত্তরা এখানে বিজেপিকে ফেভার করেছে। ইমিডিয়েট এফেক্ট যেটা এই 12 লক্ষ টাকার বিষয়টা, আয়কর ছাড়ের হয়েছে। কিন্তু আলটিমেটলি গিয়ে যে মানে আস্তে আস্তে যেটা বেরোবে আর কি, আমার ধারণা, আমি অল্প পড়ার, আমি আমার মানে বাজেট নিয়ে অত আমার দীর্ঘ লেখাপড়াটাই, কিন্তু আমার যে মনে যে প্রশ্নটা আছে সেটা আপনার কাছে মানে ব্যক্ত করি, সেটা হচ্ছে এই যে 12 লক্ষ টাকা আমাদের ফ্রি দেওয়া হবে, কি পদ্ধতিতে দেওয়া হবে সেটা ওই ফিনান্স বিলটা বেরিয়ে এলে পরে পরিষ্কার হবে। ধরে নিলাম 12 লক্ষ টাকা পর্যন্ত কাউকে ট্যাক্স দিতে হবে না, সেটার পার্সেন্ট কত মানুষ এই মুহূর্তে ভারতবর্ষে? এই মুহূর্তে খুব বেশি হলে 3,20,00,000 মানুষ। কারণ 1 লক্ষ টাকা করে বেতন কতজনের আছে, এটা একটা দিক। আর সবচেয়ে বড় কথা যে এই যে টাকাটার পরে মানে যেটা বললেন না আর কি, তার ইয়ের ভেতরে মানে ভাষণের ভেতরে যেটা উল্লেখ নেই বা আমি মিস করে গেছি হয়তো, প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর রাজস্ব আসবে না। এই যে রাজস্ব জায়গাটা, আপনার এখানে ইকোনমিস্টরা বসছেন, তারাও ব্যাপারটা বললেন না। এই রাজস্ব যে ঘাটতিটা পূরণ হবে কার কাছ থেকে? নাম্বার 1।
নাম্বার জিএসটি থেকে ভর্তি হবে সেটা না না, কার জিএসটিটা কে দেবে? আপনার পকেট থেকে সেই রাজ্য এই গেল, যে যেই দেখ জিএসটি, যে মানে জিএসটি তো কি হচ্ছে আপনিও বুঝছেন আমিও বুঝছি। আরেকটা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমে যাওয়া মানে আপনি জানেন তো যে টোটাল বাজেটের 35 to 45% আপনি যে টার্গেট নিয়ে ভারতের অর্থনীতিকে নিয়ে যাচ্ছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি না বাড়ে, 35 to 45%-এর ভেতরে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না থাকে, তাহলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারেন না। এটা অর্থনীতিবিদের বক্তব্য শুধু না, এটা প্রমাণিত সত্য। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমছে, ঠিক আছে তো? এই বিষয়গুলি গভীরভাবে আচমকা একটা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়েনি। যেটা পড়েছে সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পড়েছে, কারণ এটা মানুষ বুঝে গেছে, এটা সরাসরি বুঝে গেছে। মহিলা সমৃদ্ধি যোজনা, যেখানে প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, পাশাপাশি গর্ভবতী মহিলা, না এটা তো এটা বিজেপির ম্যানিফেস্টোতে আছে। না না, নট দ্যাট। এখানে আপনি আটকে গেলে আপনি ভুল করবেন একটা জায়গায়। এটা কিন্তু টাইম করে দিয়েছে, মার্চের কত তারিখের ভেতরে টাকা ঢুকে যাবে। তারিখটা আপনি একটু লক্ষ্য করুন যে 8 মার্চের ভেতরে যদি এই টাকাটা মহিলাদের ভেতরে না ঢোকে, 8 মার্চের ভেতরে বাজেট করতে পারবেন না। এই যে ম্যানিফেস্টোর ভেতরে যে এই গন্ডগোলগুলি থাকে, আপনি বাজেট করতে পারবেন নাকি? দিল্লি বর্তমান যা পরিস্থিতি, নির্বাচন হবে, মুখ্যমন্ত্রী হবেন, গোছাবেন, দপ্তর বন্টন হবে, কাজ টাজ গোছাবে, ইত্যাদি করতে করতে বাজেট ডাকতে হবে। 8 মার্চের ভেতরে বাজেট করতে হবে, তারপরে তো টাকাটা ঢুকবে যদি আপনি দিতে পারেন। তা না হলে এই 2,500 টাকা করে ঢুকিয়ে যাবে 8 মার্চের ভেতরে, এটা উল্লেখ করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলিতে যেগুলি আমি যেটা 12 লক্ষ টাকাটা কেন এফেক্ট করেছে, দেখুন সাধারণভাবে এটা মানুষ বুঝেছে, ওইখানকার সাধারণ মানুষ বুঝে গেছে। যারা কোন জায়গাগুলিতে বুঝেছে, যেখানে মধ্যবিত্তদের ভোট বেশি। আপনি একটা যদি খুব ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এই আপ যেখানে যেখানে জিতেছে, যে জায়গাগুলিতে ভালো রেজাল্ট করেছে, সেইগুলি হচ্ছে মানে 12টা আসন আছে ঝুপড়ি, এর ভেতর 8টা জিতেছে আপ। বাকি যে 14টা আসন বা বাকি যে 14টা আসনের মধ্যে আপ ম্যাক্সিমাম জিতেছে বস্তি অঞ্চল আর হচ্ছে ওই তথাকথিত অনুন্নত অঞ্চলগুলিতে জিতেছে। আর অধিকাংশ এবার শ্রমজীবী মানুষের অংশটা, ওই আমাদের যে ওই একটা কম পয়সায় যে বাজার থেকে আমরা কিনে টিনে আনি, যে না এই যে মহিলাদের ব্যাপারটা আমি বলছিলাম, যে মহিলাদের এই যে বাজেটে বলা হয়েছে যে মহিলাদের দিকে ধ্যান দেওয়া হবে, মহিলা, যুবক, কৃষি এবং দরিদ্র অংশের মানুষদের, এই 4টে পিলারের উপর এবার বাজেটে বলা হয়েছে। এবং সেখানে পাশাপাশি মহিলারা যেটা দেখছে যে 2,500 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে এই যে মহিলা সমৃদ্ধি যোজনাকালীন টাকা দিতে হবে। পাশাপাশি যারা গর্ভবতী মহিলা তাদেরকে এককালীন 21,000 টাকা এবং 6টি নিউট্রিশন কিট দেওয়া হবে। এগুলো কি, যেহেতু বাজেটে মহিলাদের ওপর জোর দেওয়া হয়েছে এবং এগুলো ম্যানিফেস্টোতে বলা হয়েছে বিজেপির, তাহলে 12 লক্ষ টাকার পাশাপাশি এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলেনি? এই যে মহল্লা ক্লিনিকগুলি যে চালাচ্ছেন না কেজরিওয়াল, এখানে এগুলি ছিল, সবগুলি আছে। আচ্ছা, সবগুলি এদের বাজেটে শুধু না, এরা করেছে, ওইখানে সংখ্যায় কম যাচ্ছে। আমাদের সব জায়গায় এই যে আমাদের আয়ুষ্মান ভারতের আমাদের ব্যাপারটা, মানে আপনি তথ্য যদি দেখেন অবাক হয়ে যাবেন। অনেক হাসপাতালে আয়ুষ্মান ভারতের কাজ করা যাচ্ছে না, করতে পারছে না। যে তথ্য বেরিয়ে এসেছে লাস্ট পার্লামেন্ট, এই পার্লামেন্ট চলছে যেখানে, এইখানে যে টাকার হিসেব দিয়েছে তাতেই দেখা যাবে অনেক গরমিল হয়ে গিয়েছে। সব জায়গায় আয়ুষ্মান ভারত চালু করছেন, এখানে তো নোটিশও দিয়ে দিয়েছিল, পরে গিয়ে নোটিশটা তুলে নিয়েছে দেখলাম, এই যে আমাদের এখানকার একটা বেসরকারি হাসপাতাল। সুতরাং এইগুলি তো থাকবে, এই আলোচনাগুলি থাকবেই। ওকে, আমরা আপনাকে যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে জায়গাটা আমি আটকে গেলাম, সেটাতে হচ্ছে এই যে 2,500, সে কথা না, কোভিডের সময় মনমোহন সিং এর সরাসরি তথ্য দেওয়া ছিল 7,500 টাকা করে ক্যাশে ঢুকিয়ে দিন সবাইকে, কোভিডের ইমিডিয়েট এফেক্টে। এতে হবে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়বে, মার্কেটটা চালু থাকবে, জিএসটির জন্য এই যে এমএসএমই যে বেকায়দায় পড়ে রয়েছে, তারাও কিছুটা বাজারটাকে বাজার চাঙা হবে। এই জায়গাটা দেরিতে এসেছে এই মুহূর্তে,
এই যে আপনি আমাদের যে 12 লক্ষ টাকা পর্যন্ত যে ট্যাক্স ফ্রি দিত, আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন রাখি যে দীপেনবাবু বলুন তো, এই 12 লক্ষ টাকা পর্যন্ত তো ট্যাক্স ফ্রি করা যায়, তাহলে এটা গতবার হলো না কেন, তার আগের বার হলো না কেন? তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন কি আসবে, সামনে দিল্লি নির্বাচন আছে সেই জন্য করেছিলাম, এই প্রশ্ন এলে আমরা জবাব কি হবে? সেটাই তো জানার চেষ্টা যে এটা কি প্রভাব, এবং এটা তো বলছে এখন বিশেষজ্ঞরা সচেতন মহল বলছে তার প্রভাব পড়েছে। এখানে একটা বিষয় বলছি যে 12 লাখ টাকাটাকে বারবার শো করা হচ্ছে, প্র্যাকটিক্যালি 12 লাখ টাকাটা করা হয়েছে কেন, এটাও কিন্তু আমরা কিন্তু অ্যানালাইসিস আনছি না। অরিজিনালি হলো 26-তে আমাদের পে কমিশন বসছে, অষ্টম পে কমিশন, যেটা আমরা সবাই জানি। তো অষ্টম পে কমিশন বসার সঙ্গে সঙ্গে কিন্তু বেতন আজকে যেটা আছে এটা ডাবল, 3 গুণ 2 গুণ হয়ে যাবে সেন্ট্রালে। তো অটোমেটিক্যালি 12 লক্ষ টাকাটা কিন্তু নরমাল স্টেজে এসে যাবে। ওকে, স্ল্যাব মানে খুব কম মনে হবে তখন, খুব কম মনে হবে। তো এটা তো এক বছর, এবং দিল্লি না সেটা তো 26-এর পরে আরো 1.5 বছর চলে যাবে কমিশনে, কিন্তু এখানে এফেক্ট হয়ে যাবে কোন জায়গায়? 25-26-এ যারা দেবেন, 26-27-এ যারা ট্যাক্স দেবেন, তারাই তো সুবিধা পেয়ে যাবে। ফলে এই সুবিধাটা ভোটে এসেছে, দেরি হতো, যেটা আমরা সবসময় দেখেছি। কিন্তু দিল্লিতে যেই মাত্র 26 মানে 26 থেকে শুরু হবে। ঠিক, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, ছোট্ট করে দিল্লির হারের পর ইন্ডিয়া জোটের কতটা প্রভাব পড়বে, বা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি দেখছেন? মানে আবার এক হতে পারবে বলে মনে হচ্ছে? যেভাবে কংগ্রেস দায়ী হয়ে দাঁড়ালো, মানে কংগ্রেসের ভোট কাটাতে 14টা সিট, প্রায় 14টা সিট বেশি পেল বিজেপি। ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। ইন্ডিয়া জোট একটা স্বার্থের জন্য 2023-এ সবাই মিলে প্রোপাগান্ডা করে একটা চেষ্টা করেছে। এই পলিটিক্সের মধ্যে কিন্তু আন্তর্জাতিক পলিটিক্সটাও রয়েছে। সবাই মিলে বাইরের একটা শক্তি আমাদের এই শক্তিটাকে শক্তি জুগিয়েছিল, যে করে হোক নরেন্দ্র মোদী সরকারটাকে ফেলে দিতে হবে, বিজেপি সরকারটাকে ফেলতে হবে। আচ্ছা, তার যে প্রসেসের জন্য ইন্ডিয়া জোট হয়েছে, এবং ইন্ডিয়া জোট আগামী দিনে খুব বেশি আর দাঁড়াতে পারবে না। আর মেন এটা আমি একটু আগে একবার বলছিলাম, কেউ কিন্তু শিক্ষা নেয় না। আজকের দিনেও রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার ফেলিউর হচ্ছে। তাহলে এখানে কিন্তু কোনো ওদের পার্টিগতভাবে কিছু করছে না, বা অখিলেশ যাদব বলি, যত রাজনৈতিক দল এখানে এককাট্টা হয়েছে, প্রত্যেকে কিন্তু একই জায়গায় এখনো রয়েছে। ওরা ওদের বিশ্লেষণ করছে না, কারণ ওদের যে লোকটাকে বসিয়ে দেওয়া হয়েছে, লালু প্রসাদ ছেলেকে প্রমোট করতে হবে। তাহলে এই যে প্রমোশন বেস পলিটিক্স, এই প্রমোশন বেস পলিটিক্স বেশি দিন চলতে পারে না। এখন অনেক বিশেষজ্ঞরা বলছেন যে কংগ্রেস এটা জানে এবং জেনেই এই কাজটা করেছে, কারণ কংগ্রেসও চাইছে যে আঞ্চলিক দলগুলো আস্তে আস্তে মুছে যাক। কংগ্রেস এবং বিজেপি দুদলই চাইছে যে আঞ্চলিক দলগুলো মুছে যাক। তার জন্যে পরিস্থিতি, ক্ষমতা যার হাতেই থাকুক না কেন, দুদলই একই লাইনে হাঁটছে, নীরবে হাঁটছে। কিন্তু কংগ্রেস হাঁটছে না, কংগ্রেস হাঁটতে পারবে না। এবং মানে কংগ্রেস কোনোভাবে একটা পরিবার, এই যে পরিবারতান্ত্রিক যে পলিটিক্সটা, এই পরিবারতান্ত্রিক পলিটিক্সটাই কিন্তু ভারতবর্ষটাকে ডুবিয়েছে আজকের দিনেও, আগামী দিনেও। এই আজকে যদি কংগ্রেস যদি এই পরিবার থেকে বেরিয়ে, বহু লোক রয়েছে কংগ্রেসের মধ্যে যারা কূটনীতি বুঝে, রাজনীতি বুঝে, ব্রিলিয়ান্ট আছে, ওরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করতে পারতো ভারতবর্ষ। বিভিন্ন সময় সুযোগ ছিল, কিন্তু কোনোদিনও এটা থেকে বেরিয়ে আসেনি। সুতরাং এখান থেকে হবে না। ঠিক অখিলেশ যাদবের বাইরে দলটা যাবে না। আমাদের কি বলে, মমতা ব্যানার্জিও ভাইপোর থেকে বেরিয়ে যাচ্ছে না। এইভাবে একে একে দেখা যাবে আঞ্চলিক দলগুলো ধীরে ধীরে ভেনিশ হয়ে যাবে, এবং যেই পার্টিগুলো জাতীয় দল নিয়ে যারা চলছে, একটা নির্দিষ্ট একটা মানে উন্নয়নের যে ডামাডোল নিয়ে চলছে, এবং যেটা আজকে সারা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। তো সুতরাং এই দলটাই আগামী দিনে আবার মনিবাবু, এই যে আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে না, সেই জায়গায় যে জায়গাটা এসেছে সেই জায়গা হচ্ছে এনডিএ। যদি আমি এনডিএ আর ইন্ডিয়ার প্রশ্নটা তুললেন দেখেই বলছি, এনডিএ আর ইন্ডিয়াকে যদি বিজেপি আর দিল্লি ভোটেও দেখি, ইন্ডিয়া তো অনেক এগিয়ে দিয়েছে। আপনি পার্সেন্টেজ অফ ভোট দেখুন, 52.28, আর ওইদিকে 47.15। তো এর ফলে অনেকটাই এগিয়ে দিয়েছে। এই দলগুলি হবে কি হবে না, আমরা তো গণৎকার নই, কি হবে না হবে সে পর যখন হবে তখন আলোচনা করা যাবে। হলে এই জায়গায় হলে মানে নিশ্চিতভাবেই একটা তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। না, আবার এখানে একটা প্রশ্ন, যদি হয় দুটো যদি একসঙ্গে হতো,
তখন আবার ইন্ডিয়া রেজাল্টটা এরকম 52 পয়েন্ট থাকতো কিনা সেটাও একটা প্রশ্ন। এটা তো সবটাই হাইপোথেটিক্যাল। এখন যেটা হয়েছে সেটার কথা বলছি, যে হ্যাঁ ইন্ডিয়া হয়ে যাওয়ার পরে তো এরা ডেভেলপ করেছে লাস্ট পার্লামেন্ট ইলেকশন, কোনো সন্দেহ নেই। আপনি 304 থেকে সেই ধারাটা বজায় রাখতে পারলো না, সেটা তো মানুষ দেখছে। ইন্ডিয়া এই যে গৌতমবাবু যেটা বললেন যে পরিবার ভিত্তিক দল, ভারতবর্ষ সব দলই পরিবার ভিত্তিক কোনো না কোনো দিকে, কোনো না, আপনি খোঁজ করেন দেখবেন, আমি লাইন ধরে একের পর এক নাম বলে দেবো, আমি বলে দেবো। আমি শুধু একটা উদাহরণ দিই, এই যে ব্রিজভূষণ যে তাকে যে নমিনেশন দেওয়া হলো না যে ঘটনার জন্য, তার জায়গায় নমিনেশনটা কে পেল? ওর ছেলে। এরকম ঘটনা অনেক জায়গায় আছে। সুতরাং এগুলি নতুনত্ব না, ভারতবর্ষে চিরকাল ছিল। আর যে জায়গাটা ইন্ডিয়া বলছে কি ঘুরে দাঁড়াতে পারবে আবার, মানে দিল্লি ভোটের পর বা এই একের পর এক হরিয়ানা মহারাষ্ট্রের পর যা যা হচ্ছে। এখানে আমি একটা কথা বলছি, পরিবারবাদের কথা। এখন একজনের ছেলে একটা নমিনেশন পেতেই পারে যে কোনো একটা দলের, কিন্তু মেইন, আমি বলছি মেইন পোর্টফোলিও, মানে একটা দলের পুরো দলের দায়িত্ব, ঠিক আছে, ওই লোকটাই কিন্তু ওই দলটার সুপ্রিম কিন্তু হচ্ছে ওরই ছেলে বা ওরে মেয়ে। ঠিকই আছে, এটা সব দলে আছে। বিজেপি দলে প্রধানমন্ত্রীর ভুল ধরার মতো লোক একজন দেখান, কারণ প্রধানমন্ত্রী কোনোই ভুল করেন না। এক নম্বরে আমি দীপেন বাবু শেষ করছি যেটা বলে, সেটা হচ্ছে যে 2019 সালে, আপনাদের মনে আছে 2019 সালে রাহুল গান্ধী ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট, নির্বাচন লড়েছেন, হেরেছেন, পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন? না করলেই তো পারতেন, কেউ তো চায়নি ওনার কাছে পদত্যাগ। 304 থেকে 240-এ এলেন, দায়টা কার? আমি যদি 304-এর জন্য ক্রেডিট দাবি করতে পারি, তাহলে 240-এর জন্য কেন আমি ডিসক্রেডিট দাবি করব না? এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের, যেটা গৌতমবাবু বলেছেন এটা ঠিক, সাধারণ মানুষ কিন্তু নজর রেখে থাকে সবসময়। এই নজরকে আপনি নজরান্দাজ করতে পারবেন, নজরান্দাজ আবার পুনরায় কিন্তু সেই 240টাকে কিন্তু এবং এই ফিরে আসার পরিপ্রেক্ষিতে মানুষের মনে কিন্তু প্রশ্ন আসছে যে আমি $1 সঙ্গে 87 টাকা দিচ্ছি কেন? প্রশ্ন আসবে না। নেতৃত্বটা মানে অবশ্যই যুক্ত নেতৃত্ব, যৌথ নেতৃত্বের প্রশ্ন আছে যারাই ক্ষমতায় থাকেন, এবং আমার দায় নিতে হবে যে আমি 57 টাকায় শুরু করেছিলাম, 87 টাকায় পৌঁছলাম কি। ঠিক, এখন সেই বিষয়গুলো অন্য বিষয়, আমরা অবশ্যই অন্য কোনো দিন আলোচনা করতে পারবো। কিন্তু এই যে দিল্লি নির্বাচন নিয়ে আমাদের যা আলোচনা, এখানে আপনাদের আলোচনা আজকে সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে যে মানুষ শেষ কথা বলে এবং জনগণ বা গণদেবতারাই কিন্তু শেষ কথা দিল্লিতেও বলেছে। একটা কথা সঙ্গে রাখবেন, মানুষের কথাটা শুনছে কারা কারা। ঠিক, মানুষের কথা মানুষই শুনবে এবং মানুষই শোনে। অবশ্যই মনোবাবুর সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের দুজনকে আচ্ছা সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দিল্লি বিধানসভা, দর্শক বন্ধুরা, দিল্লি বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর এবার বিজেপির নজর বিহারে। আগামী অক্টোবর-নভেম্বরে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে তার আগে জাতীয় রাজনীতিতে অনেক ওঠানামা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নজর এখন মণিপুরে। দীর্ঘদিন অশান্ত মণিপুরকে শান্ত করতে না পেরে অবশেষে রবিবার পদত্যাগ করল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এখন মণিপুরের পরিস্থিতি কি হয় সেদিকে সবাই তাকিয়ে আছে। সেই খবরে চোখ রাখছি আমরা। তাই আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।